রাফি এতক্ষণে হার্ড ড্রাইভটা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহির কথাই শুনছিল। কথা শেষ হলে রাফি জবাব না দিয়ে চেয়ারে বসে পড়ে, সিস্টেমটা চালু করে নেটওয়ার্কটা ডিসকানেক্ট করে ফেলে। এখন আমার নেটওয়ার্কের প্রয়োজন নেই, দেখি কি করতে পারি পিকাচুকে দিয়ে। বলেই হার্ড ড্রাইভটা কানেক্ট করে দেয় কম্পিউটারে আর অ্যাক্সেস করতে থাকে একের পর এক সিস্টেম ডাটা। রুহি চলে যাওয়ার আগে পাসওয়ার্ডটা রিসেট করে যায় আর রাফিকে বায়োমেট্রিক থাম্বপ্রিন্ট দিয়ে দিতে বলে। রাফি মাথা দোলায়, কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকে চোখ আর কিবোর্ড থেকে হাতটা সরায় না। ডেভেলপারদের থিম ছিল একটা কমপ্লিট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করে দেওয়ার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, ইউনিক কোডিং আর বিভিন্ন টুলস একত্রিত করে একটা ডিজিটাল ব্রেন তৈরি করতে চেয়েছিল, কিন্তু কাজটা অসম্পূর্ণই থেকে যায়। মাফিয়া গার্লের কথা যদি ঠিক হয় তাহলে হয়তো এই অর্ধেক কাজের ক্ষমতা দেখে লোভে হয়তো মেরে দিয়েছে সব ডেভেলপারদের। রাভি দেখছে পিকাচুর ক্ষমতা, আর ওটা যদি বেটা ভার্সন বা ট্রায়াল ভার্সন হয়ে থাকে তাহলে এখন অনেক কিছু বাকি। রাভি হোমওয়ার্ক করতে বসে যায়, নেটওয়ার্ক খুঁটে খুঁটে পিকাচুর ফল্ট আর প্রবলেমগুলো খুঁজে বের করতে থাকে। ঘন্টার পর ঘন্টা কেটে যেতে থাকে, কিন্তু রাভির সেদিকে হুঁশি নেই। কাজ করতে করতে থাকে রাফি। এদিকে রুহি ফিরে আসে আবার বেসমেন্টে। রাফিকে তখনও কাজ করতে দেখে অবাক হয়। এখনো লেগে আছেন? এখনো ঘুমাননি আপনি? ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। গুড মর্নিং মিস্টার রাফি। আপনার ঘড়ির হিসাবে গরমিল আছে কিনা জানি না, তবে সূর্যি মামা গরমিল করে বলে মনে হয় না। রাভির কাছে ঘড়ি না থাকায় আর কাজে এত বেশি মগ্ন হয়ে যাওয়ার সময় খোয়ালি ছিল না রাফির। গুড মর্নিং। সকাল হয়ে গেল এত জলদি? মাত্রই না বসলাম। একটা মানুষ এত লম্বা পথ পাড়ি দিয়ে বিশ্রাম না নিয়ে রাত জেগে কাজ করতে পারে তা হয়তো আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। কাজ করতে বসলে শেষ না হওয়া পর্যন্ত মানসিক শান্তি পাই না। তবে এখন আর কাজ করা যাবে না। এমজি আপনাকে লোকেশন ম্যাপ আর এক্সিস্ট প্ল্যান বুঝিয়ে দিতে বলেছে। আমি চলে গেলে যেন একা একা কাজ করতে পারেন সেজন্য। মানে এমন অপরিচিত একটা দেশে আমাকে একা ফেলে চলে যাবেন মানে কি? 3 দিনের জন্য বান্ধবীর বাসায় আছি বলে বাসা থেকে বের হয়েছি। আপনার সমস্যা শেষ হওয়া পর্যন্ত থাকতে বললেও থাকা সম্ভব না, তাই ঝটপট উঠে পড়ুন। উপরে যান, ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসুন। আর হ্যাঁ, বায়োমেট্রিক লকে আপনার থাম্বপ্রিন্ট দিতে ভুলে যাবেন না যেন। রাভি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বায়োমেট্রিক লগে থাম্বপ্রিন্ট দিয়ে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলে দেখে রুহি কয়েকটা বড় মোড়ানো কাগজ আর কয়েকটা জিপিএস নিয়ে অপেক্ষা করছে। বলুন কি বলবেন? রুহি ড্রয়িং রুমের মেঝেতে একটা ম্যাপ ছড়িয়ে দেয়। এই শহরের অরিজিনাল ম্যাপ। স্যাটেলাইট ম্যাপেও তো এমন কিছুই দেখা যাবে, শুধু শুধু এত বড় ম্যাপ করার কি প্রয়োজন? রুহি রাফির দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্যাটেলাইট ম্যাপ কেন? এই জিপিএসটা ছাড়া অন্য কোনো জিপিএস তোমাকে এই গোলকধাঁধা থেকে বের করতে পারবে না। স্যাটেলাইট ইমেজ টেম্পারিং করে দেওয়া আছে আর জিপিএস কোঅর্ডিনেটসও, যেন চাইলেই অপরিচিত কেউ এখানে প্রবেশের সাহস না করে। এই এলাকার বাসিন্দাগণ সবাই জন্মসূত্রে এখানে বাস করে, তাই তাদের কখনোই জিপিএস এর সাহায্য প্রয়োজন পড়ে না। এও সম্ভব নাকি? যা, এটা বাড়াই বলা হয়ে গেছে আপনার। তা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। অন্য একটা ম্যাপ ওপেন করে বলল, এটা আন্ডারগ্রাউন্ড টানেল। প্রথম বিশ্বযুদ্ধের পর এই দেশের সরকার সাধারণ জনগণের নিরাপত্তার জন্য এগুলো তৈরি করেছিলেন। কালের বিবর্তনে অনেকেই টানেলগুলোর কথা ভুলে গেলেও প্রয়োজনে তোমার কাজে লাগবে। আরো একটা ম্যাপ খুলে দিয়ে বলল, এটা এই বাড়ির কাছাকাছি কয়েকটা সেফ হাউসের লোকেশন। প্রতিটা সেফ হাউসের ডিজিটাল লকে তোমার থাম্বপ্রিন্ট ইনস্টল করে দেওয়া হয়েছে। রাফি ম্যাপগুলো নিবিড়ভাবে দেখতে থাকলো। ম্যাপের বাড়িতে এক এক লোকেশনে এক এক কোড দেখতে পায় রাফি। রাফি আঙুল দেশ দেখিয়ে বলল, এই কোডগুলো কিসের? আশা করেছিলাম এই প্রশ্নটির। জিপিএস দেখিয়ে বলল, এইসব ম্যাপ আর লোকেশন এই জিপিএস এ সেট করা আছে। লোকাল ভাষা ছাড়াও শুধু এই কোড বলেই জিপিএস আপনাকে পথ দেখিয়ে ওই কোডের লোকেশন পর্যন্ত এগিয়ে দেবে। মানে আমাকে ইঁদুরের গর্তে ঢুকিয়ে গর্তের মুখগুলো চেনাচ্ছেন? তো চলেন দেখি আপনার জিপিএস এর জাদু দেখা যাক। রাফি তৈরি হয়ে আসে আর নিজের ফোনের স্যাটেলাইট ম্যাপিং সিস্টেমটা অন করে আর সাথে রহিও।
আপনার মিশন আমাকে মেইন রাস্তায় পৌঁছে দেওয়া। রাফি ফোনের ম্যাপ আর জিপিএস এর দেখানো পথ ধরে এগোতে চায়, কিন্তু শুরুতে ধাক্কা খায়। রাফি 3 রাস্তার মোড়ে দাঁড়ানো থাকলেও ফোনে শো করছে একটা সিঙ্গেল রাস্তার পাশে দাঁড়ানো সে। চোখের সামনে রাস্তাগুলো থাকলেও ফোনে শো করছে সামনে একটা বাড়ি। রাফি কিছুক্ষণ ফোন ঝাঁকাঝাঁকি করে তখন কোথাও ফল পেল না, তখন ফোনটা পকেটে চালান করে দিল। রুহি মুখে হাত দিয়ে মিটি মিটি হাসতে হাসতে জিপিএস আর এয়ারপড তুলে দেয় রাফির হাতে। আপনার জন্যই এত রংঢং করা, আমি তো আর দেশের ওয়ান্টেড ক্রিমিনাল নই। ভেরি ফানি। বলে এয়ারপোর্টটা কানে গুঁজে নেয়। মেইন রোডে কমান্ড দেওয়ার পর আর দৃশ্যটা জিপিএস এর মতো স্বাভাবিকভাবেই রাফিকে ডিরেকশন দিতে থাকলো। এইভাবে কয়েকটা জায়গা ঘুরে ফিরে দুজনে আবার ফিরে এলো সেফ হাউসে। রুহির ফ্লাইট রাত 10টায়। রুহি ব্যাগ থেকে একটি পাসপোর্ট আর একটি ন্যাশনাল আইডি বের করে দেয়। রাফি পাসপোর্টটি হাতে নেয়। এই বৃহত্তম রাষ্ট্রের এক বন্ধু রাষ্ট্রের ভিআইপি বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। রাফির দাঁড়িয়ে মুছওয়ালা ছবি ঠিক করে নিচে, কিন্তু নাম ভিন্ন ন্যাশনাল আইডিতে। যদি প্রয়োজন পড়ে বা কোনো কারণে কোণঠাসা হয়ে পড়ো তাহলে এটা কাজে লাগবে। ঘরের চাবি রাফিকে দিয়ে বলল, কাল দুজন আসবে সব সময়ের জন্য তোমার দেখাশোনা করতে, তাদের ছবি ও ডিটেলস এমজি তোমাকে পাঠিয়ে দেবে। রাতে খাবার শেষ করে রুহি পুরাতন ড্রেসটা পরে নিয়ে বের হয়ে যায় বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাফি এগিয়ে যেতে চাইলেও রাতের বেলা পথে ভুললে রুহিকে আবার ফেরত এসে পথ দেখাতে হবে দেখে আটকে দিল মেয়েটা। রুহি চলে গেলে দরজাটা লক করে সোজা চলে গেল স্টোর রুম দিয়ে বেসমেন্টে। অসম্পূর্ণ পিকাচুর সম্পূর্ণ কাজটা করতে হবে, নিজেকে নির্দোষ করে বাকি। কিন্তু ঘুমে মাথা ঘুরতে থাকে রাফি। চেয়ারে বসে কিবোর্ডে হাত দেয়, কিন্তু এই অবস্থায় কাজ করতে পারবে না বুঝতে পেরে যায় রাফি। গা হাত পা অবশ হয়ে পড়ে আছে আর চেয়ারেই ঘুমিয়ে পড়ে রাফি। হঠাৎই ঘুম ভেঙে যায় রাফির। বেসমেন্টে থাকার কারণে হুট করে বুঝতে পারে না যে রাত পার হলো নাকি মাঝরাতেই ঘুমটা ভাঙলো। সামনে পিসিতে চোখ বোলাতে বোলাতে চেক করে রাত 3:38 বাজে। খুব ভালো একটা ঘুম হলেও চেয়ারে ঘুমানোর কারণে ঘাড়ে ব্যথাটা হতে লাগলো রাফির। খিদেও লেগেছে হালকা পাতলা। রাফি ঘাড়ে হাতটা বোলাতে বোলাতে আর ঘাড় ঘোরাতে ঘোরাতে বেসমেন্ট ছেড়ে ডাইনিং রুমে আসে। ফ্রিজে ভর্তি খাবার থাকায় মাঝরাতে চুটকি খিদে মিটিয়ে নিতে বেগ পেতে হয় না রাফির। একটা স্যান্ডউইচ নিয়ে সারা ঘর দেখতে লাগলো। এতক্ষণে পুরো ঘরটাই ঠিকমতো দেখেনি রাফি। ঘরের বাইরের দেয়ালটা ইট পাথরের হলেও ভিতরটা পুরোটা কাঠের তৈরি। বাইরের ঠান্ডা থেকে বাঁচতে আর ফায়ারপ্লেসের তাপের অপচয় কমাতে এই অবস্থা। এই দেশে কম বেশি সব ঘরে এমনভাবে তৈরি। নিচতলায় দরজা খুলে বাম দিকে ড্রয়িং রুম আর নাক বরাবর রান্নাঘর এবং ড্রয়িং রুম, রান্নাঘর ডাইনিং একই সাথেই। ডান পাশে উপরে ওঠার সিঁড়ি আর নিচে সিঁড়ির স্টোর রুম। বাড়িটা বেশ পুরাতন হলেও ভেতরের ডেকোরেশন একদমই আলাদা। এমন মফস্বল শহরে এমন ধাঁচে ইন্টারনিউ দেখা যায় না। কেউ একজন খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে, যে কারণে কিছু কিছু জিনিস রাফির খটকা লাগছে। প্রতিটা দেশের কিছু ইউনিক কালচার থাকে, স্ট্রাকচারও। রাফির কাছে মনে হতে লাগলো রাফির আশেপাশে কেমন যেন জোর করে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। রাফি ইতিহাস কিংবা প্রাচীন আর্কিটেকচার নিয়ে পড়াশোনা না করলেও কেমন যেন একটা ফিলিংস কাজ করতে থাকে রাফির, যে সে আসলে পৃথিবীর বৃহত্তম দেশে নেই, হয়তোবা একই রকম দেখতে অন্য কোনো রাষ্ট্রে রয়েছে। সন্দেহ যেন কিছুতে দমাতে পারছে না রাফি। ঘরের ভিতর খোঁজাখুঁজি করা শুরু করলো রাফি। এমন কোনো ক্লু খুঁজতে থাকে যাতে এটা প্রমাণ হয় যে রাফি যা মনে মনে ভাবছে তা সঠিক নয়। রাফি হঠাৎ করে কেন এমন মনে হচ্ছে তা নিজেও রাফি বলতে পারবে না হয়তো, কিন্তু ব্যাপারটা মোটেই শান্তি দিচ্ছে না রাফিকে। স্যাটেলাইট রিয়েল টাইম ইমেজিং টেম্পারিং করেছে মাফিগার, জিপিএস কোয়ার্ডারিংও। যার পক্ষে এসব করা সম্ভব তার পক্ষে যে কাউকে নতুন করে ভূগোল বুঝিয়ে দেওয়া সম্ভব। এই জন্য নিউ ইয়র্ক সিটিতে দাঁড়িয়ে জিপিএস লোকেশন নিজেকে আফ্রিকার অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়ার মতো অবস্থা। ইন্টারনেট কানেকশন দিয়ে যে কিছু করবে তারও উপায় নেই। এই বাড়িতে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা মাফিয়া গালের সাজানো, ফোনটাও ট্যাপ করা। কারো কাছে জিজ্ঞাসা করবে তারও কোনো উপায় নেই। এমন দুর্বোধ্য ভাষার সাবটাইটেল ছাড়া বোঝা সম্ভব নয়। রাফি যখন রুহির সাথে ঘুরতে বের হয়েছিল
তখন এমন কোনো বিশেষ কিছু চোখে পড়েনি যেটাতে রাভির এটা মনে হতে পারে যে এটাই পৃথিবীর সবচেয়ে বড় দেশের কোনো একটা মফস্বল শহর। শপিং করতে যেতে চাইলেও 60 কিলো দূরে যেতে হবে, যেখান থেকে রুহি লিফট চেয়ে এতদূর পর্যন্ত এসেছিল। উল্টো লিফট নিয়ে আসার সময় এমন একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্টের বিশাল বড় বিলবোর্ড চোখে বেঁধেছিল যে কোম্পানির সাথে এই বৃহত্তম দেশের ব্যবসা থাকার কথা না। কূটনৈতিক জটিলতার কারণে পণ্যটির উৎপাদক দেশটির সাথে সকল ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন রয়েছে। বিলবোর্ডটি লোকাল ভাষায় লেখা হলেও পণ্যের মোড়ক আর লোগো তো আর পরিবর্তন সম্ভব না। এই ঘটনা বেশ কয়েক বছরের পুরনো, কিন্তু বিলবোর্ডটির অবস্থা দেখে মনে হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 6 মাস আগে বিজ্ঞাপনটি বিলবোর্ড লাগানো হয়েছে। এত বছর আগে ব্যান হওয়া পণ্যের বিজ্ঞাপন এখানে বিলবোর্ডে ঝোলানো থাকাটা অস্বাভাবিক। হয়তোবা সন্দেহ শুরুটা সেখান থেকেই হয়েছে। রাফি মোবাইলটা বের করে কাছাকাছি কোনো গ্রোসারি শপ আছে কিনা তাই সার্চ দিল। সার্চ রেজাল্ট আসতে আসতেই মাফিয়া গার্লের ফোন, মনে মনে ঠিক যেমনটি রাফি চেয়েছিল। Didn't you miss me? মিস না করে উপায় আছে? এই রাত বিরাতে নুডলস খাওয়ার সময় যদি দেখি সস নেই, তাহলে তো ম্যাডামকে মিস করতেই হবে। এই রাতে নুডলস? রাতে ঘুম ভেঙে গেলে কি আর করব, সময় কাটানোর জন্য আর কি। আচ্ছা, আশেপাশে কি কোথাও গ্রোসারি শপ আছে যেখান থেকে এখন সস নিয়ে আসতে পারি? ভোর হতে এখনো বেশ দেরি, আপাতত সস ছাড়া নুডলস খেয়ে নাও। কাল আমার 2 লোক যাবে তোমার কাছে, তোমার যা কিছু দরকার সবই তারা তোমাকে জোগাড় করে দেবে। আমি তাদের ছবি পাঠিয়ে দিয়েছিলাম বেসমেন্ট সার্ভারে, চেক করনি? সার্ভার অফলাইনে আছে, একটু কষ্ট করে আমার ফোনে সেন্ড করে দাও না। এই রাতে আর বেসমেন্টে যাব না, আমি ফোন থেকে চেক করে নিবনি, কেমন? ঠিক আছে, তোমার ফোনেই আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, চেক করে নিও। আর হ্যাঁ, সার্ভার অনলাইন না করলে বাড়ির সার্ভেলেন্স আর সিকিউরিটি আনপ্রোটেক্টেড থেকে যাবে, তাই যথাসম্ভব সার্ভার অনলাইন রাখার চেষ্টা করো। চেষ্টা করব। আর হ্যাঁ, কাল অবশ্যই অবশ্যই সস নিয়ে আসতে বলবে তোমার লোকদের। সস ছাড়া নুডলসের স্বাদই মাটি। ঠিক আছে, ওদেরকে বলে দিব। রাফি ফোনটা কেটে দিল। মাফিয়া গার্লের উপর সন্দেহ হতে লাগে রাফির। কেন যেন মনে হতে লাগে মাফিয়া গার্ল রাফিকে কারাগারে আটকাতে চাইছে। সামান্য গ্রোসারি শপের লোকেশনও দেখতে দিতে চায় না সে, কিন্তু এই মাফিয়া গার্ল তো রাফিকে সব বিপদে হাত থেকেই বাঁচিয়েছে। যেখানে সমস্যা হয়েছে সেখানে পৌঁছে গেছে মাফিয়া গার্লের সাহায্য। কিন্তু রাফির লাগেজে এই বাড়িতে আগে থেকেই কিভাবে এনে রাখলো মাফিয়া গার্ল? এটা কি মাফিয়া গার্লের দ্রুত কাজ শেষ করার ক্ষমতা, নাকি পূর্ব পরিকল্পিত কোনো জাল? অন্যান্য জায়গাগুলোতে রাফির ট্রান্সপোর্ট কিংবা যে কোনো কাজ করতে কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার পড়েনি, অথচ পিরামিডের দেশ থেকে এই দেশে আসতে কেন রুহিকে দরকার পড়ল? কেন একটা গাড়িতে লিফট নিয়ে এই মফস্বল শহরে আসতে হলো, যেখানে মাফিয়া গার্লের কাছে এতগুলো সেফ হাউস রয়েছে? একটা গাড়ি তো কোনো ব্যাপার ছিল না। রুহি লোকাল ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, তাই এখানকার নেটিভ লোকদের সাথে কথা বলতে ওর কোনো সমস্যা হয়নি। রাফি হলে হয়তো নেটিভ ভাষায় বুঝতে পারতো না, কিন্তু অন্য কোনো উপায় হলেও এই পর্যন্ত পৌঁছাতে পারত। ধরে নিলাম এই ঘরের চাবি বা ডিজিটাল লক খুলতে রুহিকে প্রয়োজন ছিল, কিন্তু তার জন্য রুহিকে পিরামিডের শহরে যাওয়ার দরকার ছিল না। রাফি সোফায় বসে পড়ল। এতগুলো প্রশ্ন মাথার ভিতরে একসাথে এসে ঢুকে পড়ল। এতদিন পেছনে গন্ডাপান্ডা লেগেই ছিল বলেই রাফি হয়তো ঠান্ডা মাথায় কিছুই ভাবতে পারেনি, কিন্তু কিছুটা রিল্যাক্স হয়ে রাফির মনে এখন রাজ্যের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গার্ল চাইছে যে রাফি যেন বেসমেন্ট থেকে বের না হয়, তাই 2 বডিগার্ড পাঠাচ্ছে যারা রাফির সঙ্গে সব কাজ করবে। এত করে রেস্ট্রিকশন হচ্ছে, কি চাচ্ছে মাফিয়া গার্ড? না, কিছু একটা তো খুঁজে পেতেই হবে, যাতে প্রমাণ হয় রাফি যা ভাবছে তার সবই ভুল। ড্রয়িং রুম থেকে উঠে ফ্রিজ খুলল রাফি। প্যাকেট ফুডগুলোতে তো ম্যানুফ্যাকচারের নাম থাকার কথা, অরিজিনও থাকবে। চেক করে দেখতে দোষ কি? ফ্রিজের ভিতর প্যাকেট ফুডের সবকিছুই ইম্পোর্টেড কোম্পানি, লোকাল বা এদেশীয় কোনো প্রোডাক্টই নয়। উইগার্ড মফস্বল একটা শহরের সুপার শপ হোক আর গ্রোসারি শপ হোক, তাতে কোনো দেশি পণ্য থাকবে না, এটা মানা যায় না।
ফ্রিজ বন্ধ করে ঘরে স্টোরেজে যায় রাফি। স্টোরেজের ফ্রিজের প্রতিটা পণ্য, ওয়াশিং পাউডার থেকে শুরু করে গ্রোসারিজ, প্রতিটা আইটেম আমদানিকৃত কোম্পানি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের, ইম্পর্টেন্ট স্টিকার লাগানো। কিন্তু ভাষা বোঝার সাধ্য রাফির নেই। দেশের নাম লেখাও যদি থাকে তাও বোঝা সম্ভব হবে না রাফির। এগুলো তো কো-ইনসিডেন্স হতেই পারে, কিন্তু সন্দেহটা একেবারে উড়িয়ে দিতে পারে না রাফি। 2 বডিগার্ড চলে আসার আগে পুরো ঘর একবার চেক করে ফেলা দরকার। সন্দেহ যখন হয়েছে তখন সত্যটা খুঁজে বের করতে হবে। স্টোরেজ থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় ড্রয়িং রুমের টেবিলে পাশে থাকা মোড়ানো ম্যাপগুলো চোখে পড়ে রাফির। রুহি যাওয়ার আগে রাফিকে ম্যাপগুলো দেখিয়ে দিয়ে গেছে। এখানেও খটকা লাগে রাফির। মাফিয়া গার্লকে এক কথায় বলা যায় সাইবার জগতের ক্রাউনলেস কুইন। সে রাফিকে একটা জিপিএস দিয়েছে যাতে সবকিছু রয়েছে। তাহলে রুহি কেন ফিজিক্যাল ম্যাপ দেখলো রাফিকে? জিপিএস এর সাথে থাকলে তো কাগজের ম্যাপের দরকারই নেই। মাফিয়া গার্ল জিপিএস দিয়ে অযথা ফোনে কথা বলতে বলতে আন্ডারগ্রাউন্ডে টানেল বা শহরে যে কোনো অলিগলি অযথা বা কোনো সেফ হাউজে রাফিকে পৌঁছানোর ক্ষমতা রাখে। তাহলে কেন এই কাগজের ম্যাপের প্রয়োজন পড়ল? রুহিকে বোঝাতে চাইল মাফিয়া গার্ল যদি রাফিকে আটকে রাখার প্ল্যান করে থাকে তাহলে রুহি কেন এক্সিট প্ল্যান দিল রাফিকে, তাও কাগজের ম্যাপে। রাফি ম্যাপগুলো তুলে নেয়। রহস্য বাড়ছে ছাড়া কমছে না। হতে পারে রাফির ধারণা সম্পূর্ণ ভুল হবে, তবে যে প্রশ্নগুলো রাফির মাথায় ঘুরপাক খাচ্ছে তা সলিড এভিডেন্স ছাড়া দূর হবে না। রাফি ঘরের রুমগুলো চেক করতে থাকলো। এই মাঝরাতে উঠে উল্টাপাল্টা কাজ করতে কারোরই ভালো লাগবার কথা নয়, তবে রাফির কৌতূহলী মন আর ডিটেকটিভ মস্তিষ্ক ছেড়ে দেওয়ার পাত্র নয়। ঘরে অন্যান্য রুমগুলোতে খুঁজে দেখা দরকার। ঘরে কয়েকটা রুম লক করা, হয়তোবা পার্সোনাল রুম, তাই লক করা থাকা স্বাভাবিক। রুম চেক করতে করতে রাফি রুহির রুমের সামনে দাঁড়ায়। দরজা লকই করা ছিল, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় যে চাবিটা লকের ভিতরেই ঢোকানো হয়েছে। দরজা লক অথচ চাবি ঝোলানো। রাফি ভাবলো রুহি হয়তো ভুল করে চাবিটা ফেলে রেখে গেছে। অনেক বেশি তো কোইন্সিডেন্স ঘটছে রাফির সাথে হঠাৎ করেই। রাফি চাবি দিয়ে লকটা খুলে ফেলে। দরজা ঠেলে ভিতরে ঢুকে লাইটটা জ্বালানোর জন্য সুইচ খুঁজতে লাগলো। সুইচ পেল না রাফি, কিন্তু আলো নিজে নিজে থেকেই জ্বলে উঠলো। রাফি চমকে উঠলো। ঘরে ঢোকার সাথে সাথে আলো জ্বলে উঠলো। চমকে ওঠাটা অস্বাভাবিক নয়। রাফি আতকে উঠে 2 কদম পিছিয়ে যায়। বোঝার চেষ্টা করলো যে ঘটনাটা কি। কিছুক্ষণের ভিতর আলোটা নিভে গেল। রাফি আবার ভিতরে প্রবেশ করলেও আলো আবারও নিজে নিজেই জ্বলে উঠল। রাফি বুঝতে পারলো হয়তো ঘরে মোশন সেন্সর লাগানো আছে, আর ঘরে কেউ ঢুকেছে। এটা মোশন সেন্সরে ধরা পড়ায় সেন্সর রুমের আলোটা জ্বালিয়ে দিচ্ছে, আর যখন ঘর থেকে কেউ বেরিয়ে যাচ্ছে তখন আলোটা নিভিয়ে দিচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় মানুষ দিনে দিনে এতটাই অলস হতে পারে তার একটা জলজ্যান্ত প্রমাণ। রাফি ঘরে ঢুকে চারদিকটা দেখে নিল। বেশ ভালো অন্ধকারে একটা লিভিং রুম। 20-21 বছরে চঞ্চল মেয়েদের ঘরে যেমন থাকে তার থেকে ব্যতিক্রম না। বেশ ছড়ানো ছিটানো রয়েছে জিনিসপত্র। 4 দরজার বিশাল আলমারি থাকার পরেও বিছানার চেয়ারে জামা কাপড়ের ছড়াছড়ি। সারা ঘর জুড়ে তেমন কিছু পায় না রাফি। কাপড় চোপড়ের ট্যাগ দেখে বোঝা যায় মেয়ে স্বদেশী জিনিসে দুর্বল। সবকিছু গেটে গেটে যখন কিছুই পায় না রাফি তখন আলমারি খোলার চেষ্টা করে। 4 দরজার 3টাই লক করা থাকলেও একটা খোলা পেল রাফি। দরজা খুলে বেশ অবাক হলো। এই দরজার পিছনে কোনো কাপড় চোপড় রাখাই নেই। মনে হয় রুমে ছড়ানো কাপড় চোপড় সবই ক্যাবিনেটেই ছিল। ক্যাবিনেটের মাঝের দিকে একটা চারকোনা কিছু দেখতে পেল। হাতে তুলে নেয় রাফি। হাতে তুলে দেখতেই চিনতে পারে একটা রিসপাভারি PI3 মিনি কম্পিউটার। অনেক পাওয়ারফুল পোর্টেবল কম্পিউটার। একটা ছোট চিরকুট দেখতে পায় কম্পিউটারের উপর। ইউজ ইট অনলি কমপ্লিট পিকাচু ক্যান সেভ ইউ নাও। রাফির সন্দেহ আরো বেড়ে যায়। রুহি কি জানতো যে রাফি রুহির রুমে এসে তল্লাশি নেবে? রুহি তো মাফিয়া গার্লেরই অ্যাসিস্ট্যান্ট। তাহলে রুহি কেন রাফিকে এইসব ক্লু ছেড়ে যাচ্ছে? রাফি চোখে মুখে অন্ধকার দেখতে থাকে। এসব কি হচ্ছে? এতদিন যাকে গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে জেনে আসছে এখন তাকে সন্দেহের উপগ্রহ। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এসে পড়ে রাফি। মিনি কম্পিউটারটা আর ম্যাপগুলো নিয়ে রাফি নিজে ঘরে গেল। বিছানায় শুয়ে পড়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। রাফি
এখন পর্যন্ত এসবের সাহায্যের পিছনে মাফিয়া গার্লের আসল উদ্দেশ্য জানে না। যদিও মাফিয়া গার্ল একবার বিনিময়ে বিয়ের প্রস্তাব দিলেও রাফি তার সংগত কারণের প্রত্যাখ্যান করে। তারপরও ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনো আছে। আর এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যার দ্বারা এটা প্রমাণিত হবে যে মাফিয়া গার্ল রাফিকে দিয়ে কোনো কুটচাল চালছে। একজন দেশপ্রেমিক অন্য আরেকজন দেশপ্রেমিককে সাহায্য করতে পারে না, মাফিয়া গার্ল নেগেটিভ কিছু হতে পারে না। রাফিকে সদা বিপদে হাত থেকে বাজার মেয়েটাকে সন্দেহ করে রাফি সাজে না। রাফি কম্পিউটারের উপরে রাখা চিরকুটটি আবারও খুলে দেখে। এই মেসেজ রুহি কার জন্য রেখে গেছে। নিজের ঘরে তো নিশ্চয়ই অন্য কারোর জন্য চিরকুট রাখে না কেউ। তাহলে কি রুহি নিজে ইচ্ছে করেই ঘরের দরজার চাবি রেখে গিয়েছে? 2 দিনের পরিচিত মেয়ে রুহির দেয়া ক্লু দেখে এতদিনে অদৃশ্য বন্ধু মাফিয়া গার্লের উপর সন্দেহ করাটা কোনো যুক্তিতেই সমীচীন লাগছে না রাফির। তারপর সতর্ক হয়ে যাওয়াটা ভালো। রুহি মাফিয়া গার্ল সবকিছু থেকেই হঠাৎই রাফির মনে পড়ে রাফির বাবা মা এবং তুহা এবং মাফিয়া গার্লের হাতে যদি ইনফরমেশনগুলো জাস্টিফাই করার সুযোগ পায়নি রাফি। অ্যাটলিস্ট যতক্ষণ ঠিকভাবে বাড়িতে কথা বলতে না পারছে ততক্ষণ এটাই ধরে নেওয়া উচিত যে মাফিয়া গার্লই ঠিক, যে সে রাফির পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়েছে। কালী পরিবারের সাথে কথা বলানোর জন্য মাফিয়া গার্লকে চাপ দিতে হবে। রুহির দেয়া চিরকুটটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে রাফি। রেসপন্সিবারি PI3 মিনি কম্পিউটার অন করে, একদম ব্র্যান্ড নিউ। রাফি সবকিছু চেক করে দেখলো। এই মিনি কম্পিউটার সম্পর্কে জানতো রাফি, কিন্তু কখনো ব্যবহার করেনি। প্রয়োজনে কাজে দেবে ভেবে কম্পিউটারটি সরিয়ে রাখে। রাফি ম্যাপগুলো নিয়ে বসলো। শহর আর এই গোলকধাঁধা ঘনবাড়ি রাস্তার মারপ্যাচে থেকে আন্ডারগ্রাউন্ডের টানেলে অনেক সোজা। বেসমেন্টের পিছনে যেখানে সার্ভারগুলো রাখা, তার পিছনে আন্ডারগ্রাউন্ড টানেলের দরজা। রাফির কপালে আবার ভাঁজ পড়ে। যতদূর খেয়াল করছে রাফি, ততদূর এটাই মনে পড়ে যে পুরো বেসমেন্টটি সলিড কনক্রিটের দেয়াল দিয়ে ঘেরা। পিছন থেকে দরজা থাকা অসম্ভব। আজিব, রুহি যখন বোঝাচ্ছিল তখনও খেয়াল করেনি রাফি, কারণ তখন রাফির চোখ ছিল টানেলের এক্সিটের দিকে, এই বাড়ির এক্সিটের দিক নয়। তার মানে মাফিয়া গার্ল এই ম্যাপ রাফিকে বোঝানোর জন্য নাও দিতে পারে রুহিকে। রাফি তারপরেও কনফিউশনে কাটাতে ম্যাপটা নিয়ে সোজা বেসমেন্টে চলে যায়। বেসমেন্টের সব আলো জ্বালিয়ে দিয়ে টেবিলের উপর রাখা জিপিএসটা সহ একদম পিছনে চলে যায় বেসমেন্টের, যেখানে পয়েন্ট করে আছে ম্যাপটি। রাফি এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে আর সামনেই আন্ডারগ্রাউন্ড টানেলের পৌঁছানোর দরজা থাকার কথা, কিন্তু সেখানে সলিড দেওয়ালে তোলা। পরীক্ষা করার জন্য রাফি কিল দিয়ে দেখতে থাকে দেয়াল। না, সলিড দেয়াল তুলে দেওয়া হয়েছে দরজার বরাবর। যদি কোনো পথই না থাকবে তাহলে রাফিকে কেন এই ম্যাপটা দিয়ে যাবে রুহি? রাফি ম্যাপ থেকে আন্ডারগ্রাউন্ড টানেলের একটা কোড নিয়ে জিপিএস ইনপুট দেয়, কিন্তু জিপিএস কোড আনঅ্যাভেলেবল শো করে। রাফির মনে খটকা লাগে। আর 2-4টা করে ইনপুট দেয় রাফি, পরীক্ষামূলক, কিন্তু সবগুলোতে রেজাল্ট আনঅ্যাভেলেবল শো করে জিপিএসে। মানে জিপিএসে আন্ডারগ্রাউন্ডের কোনো ম্যাপ বা কোড ইনপুট করা নেই। রাফি এবার মোটামুটি কনফার্ম হয়ে যায় যে রুহি দেখানো পথ আর মাফিয়া গার্লের করা প্ল্যানের মধ্যে কিছু গরমিল তো আছেই। রাফি আরও জোর লাগিয়ে খুঁজতে থাকে সব জায়গায়। কিছু তো একটা মিস করতেছে রাফি। খুঁজতে খুঁজতে একটা সার্ভার র্যাকের নিচে চোখ যায় রাফির। খুব ভালোভাবেই খেয়াল করে রাফি ব্যাগটির নিচে ম্যানহোলের ডাকনার মতো কিছু একটা দেখতে পায়। রাফি একটু জোর খাটিয়ে ব্যাগটি খানিকটা সরিয়ে ফেলে। ঠিকই ধরেছে রাফি, একটা ম্যানহোলের ডাকনা। যে কেউ দেখলে হয়তো ভাববে বেসমেন্টে যদি কোনো কারণে পানি আটকে যায় তাহলে এই ম্যানহোল দিয়ে সেটা নিষ্কাশন করা হবে। কিন্তু রাফি ভাবছে হয়তো সে আন্ডারগ্রাউন্ডের টানেলের দরজা খুঁজে পেয়েছে। রাফি ম্যানহোলের উপর থেকে একটা পুরোপুরি সরিয়ে ঢাকনাটি খুলে ভিতরে মাথা দিল। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল রাফিকে। রাফি বুঝতে পারল এটাই টানেলে পৌঁছানোর পথ। তাই ম্যানহোলটাকে আগের মতো সার্ভারের তাক দিয়ে ঢেকে দিয়ে কম্পিউটারের সামনে এসে বসলো রাফি। বাড়ির সিকিউরিটি আর সার্ভিল্যান্স সিস্টেমটা একবার চেক করার দরকার। অনলাইনে হলে কতটা মাফিয়া গার্লের নজরের ভিতরে আসে সেটা দেখে রাখা উচিত। রাফি কম্পিউটারটি দিয়ে সার্ভিল্যান্স স্ট্যাটাস চেক করতে থাকে। মোটামুটি শকড হলো রাফি। ঘরের প্রতিটা ইঞ্চি সিসিটিভি সার্ভিল্যান্সের আন্ডারে, অডিও ভিডিও দুটোই।
এছাড়াও এই গোলকধাঁধা বিল্ডিংয়ের পুরো এরিয়া আর এন্ট্রি পয়েন্টগুলো সিসিটিভি কভারেজ আন্ডারে। মফস্বল শহর অনুপাতে একটু বেশি সতর্কতা পালন করছে এই মাফিয়া গার্ড। রাফি বেসমেন্টে আসার কিছুক্ষণের ভেতরেই ইন্টারনেটের কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছিল আর এখনও সেভাবেই আছে। যদি প্রয়োজনে কখনো সার্ভার অন করতে হয় সেই জন্য পুরাতন সিসিটিভিতে ভিডিও ফুটেজটা মুছে দেয় রাফি, যেন রাফির এই ঘরময় তল্লাশি মাফিয়া গার্ডের নজরে না আসে। যখন থেকে সন্দেহ শুরু হয়েছে তখন থেকে গুছিয়ে চলাই ভালো, আর সন্দেহ যদি সত্যি হয় তো রাফি এবং তার পরিবারের সবার জীবনটাই বিপদের মুখে। ঘড়ির সময় তখন সকাল 9টা। হয়তো মাফিয়া গার্ডে পাঠানো লোকগুলো চলে আসার সময় হয়েছে। রাফি মোবাইলটা হাতে তুলে নেয় টেবিল থেকে। কয়েকটা মেল এসেছে আর সাথে মেসেজও। মাফিয়া গার্ড থেকে পাওয়া মেল আগে চেক করে রাফি। হ্যাঁ, দুজনের ছবি আর কিছু ডিটেলস দিয়েছে মাফিয়া গার্ড, তবে তাদের জাতীয়তার ভিন্ন। কিছুটা ডিটেলস পড়তে পড়তে একটা মেসেজ পায় রাফি মাফিয়া গার্ডের থেকে। 2 of my friends are waiting at your door. It's more like 1 hour. Open the door and make the server online. রাফি দ্রুত ম্যাপগুলো একটা ভিজিবল সার্ভারের ফাঁকে লুকিয়ে ফেলে আর বেসমেন্ট থেকে বের হয়ে সদর দরজাতে খোলার জন্য এগিয়ে যায়। এতদিন বাইরের মানুষকে ভয় লাগলেও এখনো আপন ভাবা সাইবার কুইনকে ভয় লাগতে শুরু করেছে রাফি। সদর দরজায় পৌঁছে রাফি দরজা খুলে দিল। দুজনকে সিঁড়ির উপর মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে রাফির দরজা খোলার আওয়াজে দুজনেই গায়ের ঘুরিয়ে রাফির দিকে তাকালো। রক্তচক্ষু বলা যায় দুজনকেই। যে কোনো ঘরের সামনে ঘন্টাখানেক বসে থাকা কম কথা নয়। দুইজন একসাথে উঠে দাঁড়ালো। ছবিতে দুজনকে অ্যাভারেজ সাইজ লাগলেও বাস্তবে দুজন 6+ ফিট আর হাঁটাখোট্টা বডি ফিটনেস। রাফি হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিলেও দুজনের কেউই হাত মেলালো না। উল্টো হাতে থাকা 5 লিটারের সসের বোতলটা ধরিয়ে দিয়ে রাফিকে সাইড কাটিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। দুজনেই ডাইনে বাইরে না তাকিয়ে সোজা দোতলায় উঠে যায়। রাফি নিচ থেকে উকি দিয়ে দেখতে চেষ্টা করে দুজন কি করছে। দুজনে নিজে নিজে জ্যাকেটের প্যাকেট থেকে চাবি বের করে দুটো আলাদা রুমের দরজা খুলে ফেলে। এরপর ভিতরে গিয়ে বেশ জোরেই দরজাটা লাগিয়ে দেয়। রাফি বিষয়টা কিভাবে নেবে না কিছুই বুঝে উঠতে পারে না। এদের দুইজনের কাছে ঘরের চাবি রয়েছে, অর্থাৎ এরা এই ঘরের পুরাতন বাসিন্দা। প্রথমবারের মতো কোনো বাড়িতে আসা কেউ সরাসরি সঠিক দরজার সামনে গিয়ে লক খুলতে পারে না, যদি না তারা বাড়ি সম্পর্কে পরিচিত না হয়। রাফি চুপচাপ নিজের জন্য কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে 5 লিটারের বোতল থেকে বেশ খানিকটা সস ঢেলে দিয়ে বেসমেন্টে চলে যায়। নিজেকে উদ্ধার করার জন্য হলেও পিকাচুকে পরিপূর্ণ রূপ দিতে হবে রাফিকে। বেসমেন্টে যেতে যেতে মাফিয়া গার্লের ফোন। তোমার সস পেয়েছো? পেয়েছি, তবে ইম্পোর্টেড মালও যে বাজে হতে পারে তার একটা প্রমাণ পেলাম। যাই হোক, আই ওয়ান্না টক টু মাই ফ্যামিলি উইদিন টুডে। You saved them from my safe house. Thank you for that, but I need to talk with them. It's been a while. I will try but can't guarantee you anything. If you can send Ruhi for me, then it is nothing. I can't control myself. I need to talk. Let me check what I can do. ধন্যবাদ, আজ শুরু করব, রাখছি। অফলাইনেই বেশ কাজ করছো দেখছি। আপাতত ইন্টারনেট প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হলে আমি অনলাইন করে দিব। কিন্তু ওটা আমার সেফ হাউস। I want to see what is going on over there. তোমার বন্ধুরা চলে এসেছে, তাদের কাছ থেকে আপডেট নিয়ে নাও। কি হয়েছে তোমার রাফি? এমন ব্যবহার করছো কেন? Just let me talk to my family. I'm not strong without them. Please. Okay, I will try. Please, thank you. রাফি জানে যে এই মুহূর্তে মাফিয়া গার্ডের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। জিপিএস ব্যবহার ছাড়া এই এলাকা ছেড়ে যাওয়া সম্ভব নয়। আর মাত্র কয়েক ঘন্টা। একটা আন্ডারগ্রাউন্ড টানেলের পুরো ম্যাপ আত্মস্থ করে এই অন্ধকার টানেলে ঢুকে যাওয়ার মতো সাহস জোগাড় করাও সম্ভব নয়। আর পালালেও বা কোথায় যাবে রাফি? এই অজানা শহরের একটা পিঁপড়াকেও চেনে না রাফি। অনলাইনে কাউকে খোঁজ করতে চাইলে সে খবর মাফিয়া গার্ডের কাছে আগে পৌঁছাবে। এই দেশের কারেন্সি এখন পর্যন্ত দেখেনি রাফি। ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, জিপিএস, সিসিটিভি, স্যাটেলাইট সবকিছু মাফিয়া গার্ডের ঘোষণা ছোঁয়া রয়েছে।
নেটওয়ার্কে মডিফাই করলে ধরে ফেলবে মাফিয়া গার্ল। রাফির কাছে একটা জিনিস পরিষ্কার যে মাফিয়া গার্ল তার উদ্দেশ্যে সফল না করে রাফিকে ছেড়ে দিবে না, হোক সে উদ্দেশ্যে রাফিকে বাঁচানো অথবা অন্য কোনো ভয়ঙ্কর কিছু। তাই যদি এখান থেকে মুক্ত হতে চায় তো মাফিয়া গার্লের উদ্দেশ্যে বুঝে ব্যবস্থা নিতে হবে। আপাতত কিছু না বুঝে নিজের কাজে করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বেসমেন্টে বসে পুরাতন হোমওয়ার্কে বিজি হয়ে যায় রাফি। পিকাচুকে কন্ট্রোল করতে পারছিল মাফিয়া গার্ল, এমনকি পিকাচুর পারমিশন সেটিংও চেঞ্জ করতে পারতেছিল মাফিয়া গার্ল, যা অথরাইজড ইউজার ছাড়া সম্ভব না। এছাড়াও পিকাচু কোনো পরিস্থিতির সাথে অ্যাডাপ্টেড করে নিচ্ছিল না, যার জন্য রাফিকে একই কমান্ড বারবার দিতে হচ্ছিল। মোট কথা, এই একটা ভার্সনে পিকাচুকে পরিপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা চলে না। এখন পর্যন্ত পিকাচু একটা অ্যাসিস্ট্যান্টই হয়ে আছে, যার জন্য শুধুমাত্র প্রিলোডেড সিস্টেমুলেশনই ফলো করছিল পিকাচু, আর 10টা সাধারণ কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতোই। তবে পিকাচুর আনফিনিশড প্রোগ্রামিং এবং কোডিং যদি ঠিকমতো শেষ করা যায় তো পিকাচু হবে পৃথিবীর অন্যমতো এফিশিয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পিকাচুর ডিজাইন একটা ডায়াগ্রামিকে বেসমেন্টের দেয়ালে ঝুলিয়ে দিল। বিশাল বড় কাজ ছোট ছোট ভাগে ভাগ করে এক একটা টাস্ক ঠিক করে নেয় রাফি। বিকেলের দিকে কম্পিউটার মনিটর থেকে চোখ সরায় রাফি। যথাযথ কারণ রয়েছে তার, খিদে পেয়েছে ভয়াবহ। সকালবেলা কয়েক টুকরো স্যান্ডউইচ খেয়ে কাজ শুরু করেছিল, এখন পেটের ভিতর দানব দৌড়াচ্ছে। বেসমেন্টে কাজ রেখে উপরে উঠে আসে রাফি। ড্রয়িংয়ের কাছে এসে নতুন 2 সদস্যকে খুঁজতে থাকে। এখনো ঠিকমতো পরিচিত হয়নি। হঠাৎ উপরে কিছু একটা শব্দ হওয়ার রাফি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। কোনো একটা কর্মযোগ্য চলছে তা বোঝা যাচ্ছে। দোতলা ছেড়ে 3 তলার দিকে তাকালো রাফি। আওয়াজ 3 তলা থেকে আসছে। রাফি 3 তলায় একটা রুম খোলা পায়। রুমটাতে ঢুকে দেখতে পায় দুজনই রুমের ভিতরে বসে ক্যারল টানাটানি করছে। 2টা মনিটর টেম্পোরারিভাবে মেঝেতে কানেকশন দিয়ে কে যেন চেক করছে। রাফিকে দেখে দুজনেই রাফির দিকে তাকিয়ে পড়ে। কি করছে এখানে? দুজনেই কোনো কথার জবাব না দিয়ে আপন কাজে মন দিল। রাফি ঘুরে এসে মনিটরের দিকে তাকালো। সারা বাড়ির সিসিটিভি ক্যামেরার কাজ করছে তারা, কিন্তু এখানে কেন? বেসমেন্ট তো সব সিস্টেমে রয়েছে। কিছুক্ষণ কাজ করে তারা ফোন কাকে কি করে কি যেন বলল। ফোনটা কেটে মনিটরটা অফ করে রেখে বের হয়ে রুম থেকে, আর রাফিকে ইশারা করে রুম থেকে বের হওয়ার জন্য। রাফি রুম থেকে বের হয়ে গেলে দরজাটা লাগিয়ে দেয় একজন, আর নিচে নামতে শুরু করে। রাফিও চুপচাপ নিচে নামতে থাকে। তাদের কাজ আর সিস্টেম সেটআপ দেখে বোঝা যাচ্ছিল ওরা সিসিটিভি কানেকশন ব্রডব্যান্ডে দিয়ে দিয়েছে। হয়তো মাফিয়া গার্ড ওদেরকে অন্য ওয়েতে অল্টারনেটিভ সিসিটিভি অনলাইন করার নির্দেশনা দিয়েছে। রাফি সিঁড়ি দিয়ে নামতে নামতে মাফিয়া গার্ডের ফোন। I can see the surveillance operation now. You don't have to worry about surveillance anymore. ধন্যবাদ। আমার রিকোয়েস্টের কি করলেন? কথা বলতে পারবো তো? ব্যবস্থা অন দ্য ওয়েতে আছে, পৌঁছালে আমি জানাবো। রাফি ফোনটা রেখে দেয়। হঠাৎ করেই পেটে কড়া নেড়ে জানান দেয় যে কেন রাফিকে বেসমেন্টে ছেড়ে উপরে আসতে হয়েছে। কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা লুডুস বের করে সস দিয়ে ওই অবস্থাতেই খাওয়া শুরু করে রাফি। বাইরে বরফ পড়া শুরু হয়েছে। কিচেনের জানালা দিয়ে দেখতে থাকলো রাফি। এর আগে কখনো তুষারপাত দেখেনি রাফি। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে দেখে আবারও বেসমেন্টের দিকে রওনা দেয় রাফি। অনেক কাজ করা বাকি। বেসমেন্টে বসে আবারও কাজ করতে শুরু করে দেয় রাফি। একের পর এক কোড বসিয়ে প্রোগ্রামিং কমপ্লিট করতে থাকে সে। রাফির কাজ আরও দ্রুত হয়েছে কারণ ডেভেলপাররা তাদের পুরো পিকাচুর বেসমেন্টে ইনিশিয়ালিং কোডিং কমপ্লিট করেই রেখেছিল, যার জন্য রাফিকে শুধু ফিনিশিং টাচ দিয়ে জায়গা মতো কোডটা বসিয়ে দিতেই হচ্ছে। রাফি শুধু কোডিংয়ের মাধ্যমে একটা নন বায়োলজিক্যাল ব্রেনের বেসিক লজিক, অ্যানালজিক্যাল লজিক, হিউম্যান ইমোশন সহ একজন বুদ্ধিমান মানুষের ব্রেন যে সব ভিত্তিতে কাজ করে তার সবই ডিজিটাল ল্যাঙ্গুয়েজে ইনপুট করতে থাকে পিকাচুর সিস্টেমে। এছাড়া আগের করা কিছু কোডকে আরও আপডেট ও আপগ্রেড করতেও থাকে রাফি। রাতে ডিনার করার জন্য রাফি বাইরে এলে নতুন 2 সদস্যের একজন সেদিক কথা বলতে আসে রাফির সাথে। সরি ফর আওয়ার বিহেভিয়ার ব্রো,
We were just upset about the morning issue. Nobody likes to wait in front of anybody's door. It's okay. I was just busy with my work. Sorry for that. I can see that. But I am Mark. He's Jack. We are here to assist you. You name it, we get it. Who is Mafia Girl? Bring her here. Did you ever see anybody to catch a shadow? Or even hear? Nope. Just kidding. Thank you. দুইজনের সাথে হাত মিলালো রাফি। কথাবার্তা যথেষ্ট ভদ্র লাগলেও চেহারা আর হাতের তালুর স্ট্রাইকটা সেটা বলে না। দুজনে দুই জীবন্ত হাতুড়ি সেটা আন্দাজ করতে পারে রাফি। ডিনার শেষে বেসমেন্টে ফিরে যাবে ঠিক তার আগ মুহূর্তে মাফিয়া গার্লের ফোন পায় রাফি। তোমার ফ্যামিলির হাতে একটা ফোন পৌঁছেছে, তাদেরকে তোমার নাম্বার কানেক্ট করে দিয়েছি। হ্যালো বললে কথা বলো। রাফি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কোনো পরিচিত গলার হ্যালো শোনার জন্য। মা, রাফি, কেমন আছিস বাবা? তোর না দেশে ফিরে আসার কথা ছিল, তা না এসে আবার কেন ট্রেনিংয়ে ফেরত গিয়েছিস? তোকে না বললাম এই চাকরি ছেড়ে দে, ঘরে বসে থাক, তারপরও চোখের সামনে থাক, দরকার নেই এই চাকরি। আমি আবার ট্রেনিংয়ে গিয়েছি, এটা তোমাদেরকে কে বললো? আর তোমরা কোথায় আছো এখন? তুই যে ঠিকানা দিয়েছিলি বৌমার ফোনে, ওই ঠিকানাতেই তো আছি এখন। বলেছিস নাকি এখানেই নিরাপদ, সাথে আরও 3জন বডিগার্ডও দিয়ে দিয়েছিস সবসময় দেখাশোনা করার জন্যে। তোমার বৌমা কোথায়? সে তো তার বাবা মায়ের কাছে গিয়েছে, বেআইন অসুস্থ হয়ে পড়েছে, সেখানেই আছে। তুই যাওয়ার দিনই খবর আসে বেআইন অসুস্থ, পরের দিনই তো আমরা চলে আসি তোর দেওয়া ঠিকানাতে, আর জোর করে পাঠাই ওকে বেআই বাড়ি। যেতেই চাইছিল না মেয়েটা। ঠিকানাটা কোথায়? হঠাৎ বিপ বিপ আওয়াজ হতে থাকে আর ওপাশ থেকে মাফিয়া গার্লের কম্পিউটার জেনারেটেড ভয়েস ভেসে আসে। কেন তুমি তোমার মাকে কনফিউজড করছো? তারা নিরাপদে আছে বলেছি তো। তোমার মা যদি জানে যে তুমি তাদেরকে ওখানে রাখোনি, তাহলে তারা চলে যেতে চাইবে, আর এতে হিতে বিপরীত হবে। একটা জিনিস কেন বুঝতে পারছো না তুমি? আসলে আমি বুঝতে পারছি না আপনার উদ্দেশ্যটা কি। কি চান আপনি আমার কাছে? কেন আমার জন্য এত কিছু করছেন? এখনো সময় আসেনি সেটা জানানোর। আগে নিজেকে তৈরি করো নিজের বিপরীত শক্তির সাথে পেরে ওঠার জন্য। আমার কেন মনে হচ্ছে যে তুমি আমার বিপরীত ব্যক্তি? হতেই পারি, সারা দুনিয়া আমার অস্তিত্ব জানে না, আর যারা জানে তারা কোনো পজিটিভ ধারণা রাখে না মাফিয়া গার্ল সম্পর্কে। ধরে নাও এটাই আমার পক্ষ থেকে করা তোমার এবং তোমার পরিবারের প্রতি শেষ সাহায্য। তুমি যে কাজ করছো সেটা শেষ হলে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ফ্যামিলির সাথে কথা বলতে পারি এখন? মাঝপথে লাইন কেটে দিয়ে ঢুকে পড়েছেন আপনি। আজ আর না, তোমার মায়ের মনে সন্দেহ ঢুকে গেলে তাকে এবং তোমার পরিবারকে সিকিউর রাখা আমার জন্য টাফ হয়ে যাবে। তোমার কাজ শেষ করেই একেবারে কথা বলতে পারবে, তাই ফিনিশ ইওর টাস্ক ফার্স্ট। রাফি কথা বলা শেষ করে ফোন রেখে দেয়। বেসমেন্ট গিয়ে চেয়ারে বসে ভয়ঙ্কর জেদ মাথায় চেপে। মাফিয়া বয় একটা সাইবার রকস্টারের নাম। সারা জীবন নীতি আর আদর্শের ভিতরে থাকতে চাওয়া রাফির জন্য এই দুনিয়া কখনোই ফেয়ার গেম খেলেনি, কিন্তু সাইবার দুনিয়া মাফিয়া বয় যেভাবে খেলবে সেভাবেই গেম চলবে। মাফিয়া গার্লের কথাগুলো শুনে নিজের ভিতরে ঘুমিয়ে থাকা দানবটাকে অনুভব করতে পারে রাফি। নিজের পরিবারের সাথে কথা বলতে গেলেও এখন রেস্ট্রিকশন মানতে হবে। ভয়ঙ্কর জেদ মাথায় চেপে যায় রাফির। সার্ভার অনলাইনে নেয় রাফি আর হাত চালায় কিবোর্ডে। মাফিয়া গার্লের নেটওয়ার্ক মডিফিকেশন ডিসেবল করে নিজের কাস্টম মডিফিকেশনটা বসায় রাফি। সার্ভারগুলোর এমনভাবে হাইড করে দিল যে সার্ভারগুলোর ডেস্টিনেশন জানা থাকলেও কেউ ওই সার্ভারগুলো অ্যাক্সেস করতে পারবেই না। একই সার্ভারের ক্লোন আইপি অ্যাড্রেস তৈরি করলো কয়েক হাজার, আর সারা দুনিয়া জুড়ে সে কোডিং ভাইরাস ছড়িয়ে দেয়। প্রতিবার ক্লোন আইপি অ্যাড্রেস থেকে অ্যাক্সেস করতে নতুন করে আরও 4টা ক্লোন আইপি তৈরি হতে হবে, আর তা হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে। কিন্তু মাফিয়া গার্ল তো জানে যে কোথায় আর তার ল্যাব আছে আর সার্ভার অবস্থিত, তাই অপ্রয়োজনীয় সার্ভারগুলো ডিসেবল করে রেখে দেয় রাফি। মাফিয়া গার্লের কাছ থেকে পৃথিবীর অন্যতম অ্যাডভান্স কম্পিউটার ল্যাব ছিনিয়ে নিয়ে বসল রাফি।
নে যদি পারিস তো অ্যাক্সেস নিয়ে রাখা। মনে মনে মাফিয়া গার্লকে উদ্দেশ্য করে বলে মাফিয়া বয়। বেশ কিছুক্ষণ পর মাফিয়া গার্লের ফোন আসে। রাফি কি করছো তুমি ল্যাবে বসে? সবকিছু কানেক্ট করে আবার ডিসকানেক্ট করে দিলে কেন? Rafi lives no more. It's Mafia Boy, and all of your services and all of your servers are online. If you and your hybrid Hydra is that much powerful, find your servers. ওকে দেন মাফিয়া বয়, শো ইয়োর ট্রু কালার। রাফি ফোনটা কেটে দেয়। রাফি জানে না আর মাফিয়া গার্লের হাইড্রা কতটা পাওয়ারফুল। তারপরে চ্যালেঞ্জ যখন ছড়িয়ে দিয়েছি তখন চ্যালেঞ্জই কথা হবে। রাফি জানে এই পুরো সিস্টেমটা মাফিয়া গার্লের তৈরি, তাই পুরোটা মাফিয়া গার্লের নখের ডগার থাকাটা স্বাভাবিক। তারপরে রাফি যে ইনক্রিপশন ব্যবহার করছে তাই ইজিএল টুলস দিয়ে ক্র্যাক করা সম্ভব না। সেই ভরসে কাজটা করে শান্ত হলো রাফি। দ্রুতই পিকাচুর কোডিং শেষ করতে হবে রাফিকে। এভাবে চুরি করে থাকা আর সম্ভব নয়। শুরু করলো পিকাচুর কোডিং আর অপেক্ষা করতে লাগলো মাফিয়া গার্লের হাই পাওয়ারের জন্য। পরপর 2 দিন এইভাবে কেটে যায় রাফি পিকাচুর পেছনে। শুধুমাত্র খাওয়া ছাড়া বেসমেন্ট থেকে বের হওয়ার নামই নেয় না রাফি। কাজে এতটা বেশি মগ্ন হয়ে যায় যে দুনিয়ার বাদবাকি সবকিছু ভুলে যায় রাফি। 2 দিনে মাফিয়া গার্লে কোনো সাড়া দেয়নি। রাফির কোডিং এ প্রায় শেষের দিকে। রাফি কোডিং শেষ করে একটু দম নেয়। অবশেষে রাফি একটু স্বস্তি পায়। পিকাচু প্রোগ্রাম রান করে মাফিয়া বয়। সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার সাইন দেখায় স্ক্রিনে। 1%, 2%, 3%। ধীরে ধীরে জেগে উঠতে থাকে পিকাচু। সিস্টেম ইউরো দেখার মতো মনমানসিকতা নেই রাফি। পিকাচু এখন শেষ ভরসা। অবশেষে পিকাচুর রেসপন্স পাওয়া গেল। Hi, I'm Pikachu. Hi Pikachu, this is Rahul Islam Rafi. I am your creator and instructor. Accessing cyber network, recognizing Rafiqul Islam Rafi. 100% match. স্ক্রিনে ছবি ভেসে ওঠে রাফির আর সাথে জীবন বৃত্তান্ত। রাফিকুল ইসলাম রাফি, এজ 27, সাইবার ক্রাইম অ্যানালাইসিস্ট অফিসার, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সেভড অ্যাজ ক্রিয়েটর অ্যান্ড ইনস্ট্রাক্টর। রাফি খুশিতে ফেটে পড়ে। পিকাচু তার সাথে সফলভাবে কমিউনিকেশন করেছে। Yes, I have done it. বেশ জোরে সুরে বলে ওঠে রাফি। Congratulations creator for your achievement. রাফি অবাক হয়ে যায়। পিকাচু রাফিকে কংগ্রাচুলেশন জানালো। Pikachu, why did you congratulate me? Your voice was louder than as usual. Your heart rate is higher than as usual, causing adrenaline rush because of activating something means you are very excited and happy. রাফি নিচেই হতবাক হয়ে যায়। পিকাচু রাফির চিন্তার বাহিরেই স্মার্ট। Pikachu, ভাষা পরিবর্তন করো। Detecting language, language found, accessing dictionary, novels, journals. ভাষা পরিবর্তন করা হয়েছে। রাফি বুঝতে পারে পিকাচু তার প্রয়োজন অনুযায়ী ফাইল অ্যাক্সেস করে নেয়। Unauthorized access request found. Somebody is trying to access the server. রাফির মনে পড়ে যায় মাফিয়া গার্লের কথা। গত 2 দিন ধরে তাহলে বেচারি উঠে পড়ে লেগে আছে সার্ভারে অ্যাক্সেস ফিরে পাওয়ার জন্য। রাফি পিকাচুর মাফিয়া গার্লের সার্ভারে রাখা নিরাপদ হবে কিনা তাই ভাবতে থাকে, কিন্তু তার থেকে জরুরি পিকাচুকে কন্ট্রোল করা। পিকাচু এখনো নলেজ হান্ট করেছে। এই স্টেজে পার হতে বেশ কিছু সময় লাগবে। সারা দুনিয়া জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে, তাই অন্য সবকিছু ভাবার আগে রাফি পিকাচুর পারমিশন সেটিং চেক করতে হয়। Pikachu, তোমার পারমিশন সেটিংস দেখাও। Pika Pika. বলে পারমিশন সেটিং পেজে দেখালো। রাফি একবারে সব পারমিশন ডিনাইট করে দিল। এতে পিকাচুর নলেজ হান্টিং বন্ধ হয়ে গেল। রাফি মনিটর দিয়ে পিকাচুর মেমোরি স্ট্যাটাস চেক করলো। মাত্র কয়েক মিনিটে সে সার্ভার ক্যাপাসিটর 70% লোড করে ফেলেছে। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে তো পিকাচুর জন্য বিশাল মেমোরি আর নেক্সট জেনারেশন কোয়ান্টাম কম্পিউটার প্রয়োজন পড়বে। তাই রাফি বেসিক নলেজ ক্যাটাগরি ছাড়া অন্যান্য সব ক্যাটাগরি অনলাইন বেসড করে রাখলো এবং নিড টু নো বেসিসে করে দিল।
এতে পিকাচু তার প্রয়োজনীয় ইনফরমেশন কোথাও পাওয়া যাবে তার একটা শর্টকাট লিস্ট করে রাখতে লাগলো, যেন অনেকটা মুভি ডাউনলোড করে কম্পিউটারে রেখে মেমোরি নষ্ট না করে ওয়েবসাইটের নাম ও মুভির লোকেশন সেভ করে রাখা, যেন যখন প্রয়োজন তখনই পাওয়া যায়। কিন্তু পিকাচু একটা ওয়ার্নিং দিল এই নিড টু নো পলিসির জন্য। এই পলিসি গ্রহণ করলে যদি কোনো কারণে নেটওয়ার্কটা ডাউন হয়ে যায় বা কেউ সার্ভারে অফলাইন করে দেয় কিংবা যে কোনো কারণে পিকাচু এবং সার্ভারের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পিকাচুর পক্ষে সেই নলেজে পাওয়া সম্ভব হবে না। রাভি বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবলো। মাফিয়া গার্ল যদি চায় তাহলে শুধুমাত্র এই ইন্টারনেট কানেকশন ব্লক করে দিলেই পিকাচু আর কিছুই অ্যাক্সেস করতে পারবে না। ভয় থেকেই যায় রাভির মনে, এখানে পিকাচুকে রাখা যাবে না। এখানে রাখলে মাফিয়া গার্ল আটকে দিতেই পারে, কিন্তু তার আগে মাফিয়া গার্লের সাথে কথা বলা দরকার। কি চায় মাফিয়া গার্ল এটা জানার সময় হয়ে গেছে। রাফি ডায়াল করে *6666# নাম্বারে। মাফিয়া গার্লে কিছুক্ষণ পর কল ব্যাক করে। হোয়াট আর ইউ ডুইং ইন মাই লাভ? আই ক্যান্ট অ্যাক্সেস এনিথিং। Pikachu is live. He is using your lab as his brain. I am sorry, but you lost your lab. পিকাচু কমপ্লিট। ওয়াও, কনগ্রাচুলেশন। রাফি অবাক হলো মাফিয়া গার্লের বিহেভিয়ার দেখে। কিছুক্ষণ আগেও নিজের ল্যাব নিয়ে রাভির সাথে খিচখিচ করতেছিল, আর এখন সে পিকাচুর কথা শুনে কংগ্রেচুলেশনস জানাচ্ছে। ব্যাপারটা কেমন হলো? পিকাচুর কথা শুনে আপনার ভয়েস টোন একদমই বদলে গেল, কি ব্যাপার? কারণ পিকাচুই পারে একমাত্র আসন্ন বিপদের থেকে পৃথিবীকে বাঁচাতে। মানে কি বিপদ? আর পিকাচুকে নিয়ে এত এক্সাইটেড কেন আপনি? কারণ পিকাচু আমাদের প্রজেক্ট ছিল। পিকাচু প্রজেক্টের কারণেই আমার বন্ধুদের প্রাণ দিতে হয়েছে। মানে আপনি ওই ডেভেলপারদের একজন? তাহলে আপনি তো পিকাচুকে কমপ্লিট করতে পারতেন। আমাকে তো প্রয়োজন ছিল না। ওয়েট, আপনার কাছেও পিকাচু রয়েছে, যেটাকে আমরা এতদিন হাইব্রিড হাইড্রা হিসেবে ধরে নিয়েছিলাম। এম আই রাইট? আমার কাছে পিকাচু নেই। পিকাচু প্রজেক্টের আগে আমরা 3 বন্ধু মিলে একটি প্রজেক্ট শুরু করেছিলাম, যেটা ড্রপ করা হয়েছিল আইনি ঝামেলার কারণে। কিন্তু আমার কাছে প্রজেক্টের ব্লুপ্রিন্ট ছিল। আমি সেই আনফিনিশড প্রজেক্টের ফিনিশড রেজাল্টই ব্যবহার করেছি। আমরা আরও 3 বন্ধুকে নিয়ে মোট 6 জন মিলে সেম প্রজেক্ট আবার চালু করি, সকল প্রকার আইনি প্রসেস মেনে। আর প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট পিকাচু। আগের থেকে আরও ফলপ্রুফ করে তৈরি করা শুরু করেছিলাম পিকাচুকে। তারপর পিকাচু চুরি হয় আর সব ডেভেলপারদের মেরে ফেলে অস্ত্র ব্যবসায়ী। আর আমি আমাদের পুরাতন প্রজেক্ট নিয়ে আত্মগোপন করি। পিকাচুকে বাঁচাতে পারিনি আমি। এক কথায় বলা যায় আমি পিকাচুর যমজ বোনকে ব্যবহার করছি। দুটো প্রজেক্টের বেস একই, যার কারণে পিকাচু অনলাইন হলে আমার সিস্টেম পিকাচুকে সেন্স করতে পারে। তার মানে আপনার হাইড্রা আর এই পিকাচু একই। তাহলে তো পিকাচুর কোনো প্রয়োজনই ছিল না। কেন পিকাচুরকে কমপ্লিট করার দরকার পড়লো? আর আপনার ল্যাবে, আপনার সার্ভারেই পিকাচু অনলাইন হয়েছে, অথচ আপনি টের পেলেন না কেন? অস্ত্র ব্যবসায়ী পিকাচুকে বিক্রি করার প্ল্যান করেছিল। পিকাচু যদি ভুল মানুষের হাতে পড়তো তাহলে এর কি পরিণতি হতে পারে তা ভেবে দেখো। আর পিকাচুকে ধরতে না পারার কারণ হতে পারে, প্রথমত তুমি সার্ভারের এনক্রিপশন পরিবর্তন করেছো, এবং দ্বিতীয়ত পিকাচু একটা স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদি তুমি ওকে হার্ড ড্রাইভে থাকা ব্লুপ্রিন্ট অনুযায়ী তৈরি করে থাকো, তাহলে পিকাচু নিজেকে লুকাতে খুবই পটু হওয়ার কথা। নিজেকে সিকিউর করে নিয়েছে হয়তো, যেমনটি আমার হাইড্রা। একটা জিনিস খেয়াল রেখো, পিকাচুকে সব ধরনের কাজের ডিসিশন দিলেও অটোনোমাস ডিসিশন নেওয়ার পারমিশন দিবে না কোনোভাবেই। আপাতত সেই অপশন অফ করাই আছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি নিজে নিজে ডিসিশন নিতে না পারে, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি মূল্য? পিকাচু সবকিছুই করতে পারবে, শুধু নিজে থেকে ডিসিশন নিতে পারবে না। তার জন্য সুপিরিয়র সুপারভিশন লাগবে। আর যদি কোনো কারণে সুপিরিয়র আনঅ্যাভেলেবেল থাকে, তাহলে পিকাচু
ডিজেবল হয়ে থাকবে। নো অল্টারনেটিভ। সেটা আমি প্রোগ্রাম ডায়াগনোসিস করার সময় দেখতে পেয়েছি, আর সেটা পরিবর্তন করারও কোনো ইচ্ছে নেই আমার। পিকাচুর জন্য কোনো কিল কোড তৈরি করেছো কি? বলা তো যায় না। চিন্তা করবেন না, আমি পিকাচুর কিল কোড। আমি আছি তো পিকাচু আছে, আর আমি নেই তো পিকাচু নেই। আর হ্যাঁ, আপনি কিন্তু বলেননি আপনি নিজে কেন পিকাচুকে ডেভেলপ করলেন না। আপনি তো ডেভেলপারদেরই একজন ছিলেন, আপনার জন্য তো কাজটা আরো সহজ ছিল। তাহলে আমাকে দিয়ে কেন? হ্যাঁ, আমি পারতাম, কিন্তু যে কারণে পিকাচুকে দরকার ছিল তার জন্য আমার শুধু পিকাচুকে নয়, একজন ভালো এবং স্কিল প্রোগ্রামার প্রয়োজন ছিল। অ্যান্ড ইউ আর পারফেক্ট। আমি কিছুই বুঝতে পারছি না, কি করতে চাইছেন আপনি? আমি শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করতে চাই। তো কাজ শুরু করো আর দেখো পিকাচু কতটা ইফিশিয়েন্ট, আর কেন তোমাকে আর পিকাচুকে লাগবে সেটা পরে জানাচ্ছি। এখন অটোনোমাস ডিসিশন নেওয়ার পারমিশন অফ করে রেখে বাদবাকি রেস্ট্রিকশন তুলে দাও। নলেজ হার্টিং এই সময়ে লাগবে অনেক। অলরেডি আপনার সার্ভারে 70% ফুল হয়ে গেছে, তাও কয়েক মিনিটে। আপনার সার্ভার এনাফ না? খুঁজতে বলো, দেখো তো পিকাচু কি কি করতে পারে। রাভি ফোনটা কেটে দেয়। মাফিয়া গালের কথায় কিছুটা ধোঁয়াশা ভাব থাকলেও আপাতত নিজের ব্যাপারে মনোযোগ দিতে চাইল রাফি। মনিটরের দিকে তাকিয়ে পিকাচুর রেস্ট্রিকশনগুলো দেখতে লাগলো। অটোনোমাস ডিসিশন ডিসেবল রেখে বাদবাকি ডিসিশন নিয়ে দেয় রাফি। পিকাচু আবারও নলেজ হান্টিং শুরু করে দেয়। কিছুক্ষণের ভিতরে সার্ভার ফুল হয়ে যায় আর নতুন স্পেসের রিকোয়েস্ট করতে থাকে। পিকাচু, নতুন স্পেস খুঁজে বের করো, যে কোনো এক জায়গায়। ছড়ানো ছিটানো স্পেস অ্যাভয়েড করো। পিকা পিকা, সার্চিং ফর অ্যাভেলেবল স্পেস ফর নলেজ হান্টিং। রাফি অপেক্ষায় থাকে পিকাচুর সার্চ শেষ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর অ্যাভেলেবল মেমোরি স্পেস ফাউন্ড। রাফি মনিটর দিকে তাকায়। বেশ কয়েকটি অপশন দেখতে পায় রাফি, যার ভিতরে কিছু সার্ভার আছে যেগুলো মেমোরি আর কর্মক্ষমতা থেকে কয়েক গুণ বেশি, আর এই অতিরিক্ত মেমোরি কখনোই ব্যবহার করা হয় না। এমন সব চয়েস ঘাটতে ঘাটতে রাফি একটা অপশন পেল যা ফিজিক্যালি ইম্পসিবল। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 কিলোমিটার উপরে শো করছে, আর মেমোরি স্পেসও বিশাল। পিকাচু, শো ডিটেলস অ্যাবাউট দ্য অপশন নাম্বার 32। Accessing available data. Option number 32. A technical satellite. স্যাটেলাইট? অ্যাফার্মেটিভ। পৃথিবীর বৃহত্তম দেশের স্যাটেলাইট এটি। একটা এক্সপেরিমেন্টাল অ্যাক্সিডেন্টে স্যাটেলাইট কন্ট্রোল ফ্যাসিলিটি ধ্বংস হয়ে যায়, আর এই স্যাটেলাইট সাধারণ স্যাটেলাইটের তুলনায় অনেক উপরে থাকায় অন্য কোনো স্যাটেলাইট ফ্যাসিলিটি ব্যবহার করে কমিউনিকেশন বিল্ড করা সম্ভব হয়নি। তাহলে তুমি কিভাবে সেই স্যাটেলাইট অ্যাক্সেস করবে? তা কন্ট্রোল করার মতো অ্যান্টেনা এ দেশে নেই, মানে এমন নয় যে পৃথিবীতে নেই, তবে এমন এক দেশের কাছে এই ফ্যাসিলিটি আছে যাদের কাছে সাহায্যের জন্য কখনো এদেশ ঝুঁকবে না। তাই এই স্যাটেলাইটের মায়া এক প্রকার ছেড়েই দিয়েছে সরকার। তুই পারবে স্যাটেলাইটটা অ্যাক্সেস করতে? অ্যাফার্মেটিভ। কিন্তু স্যাটেলাইটটি 18 ঘন্টা পর এই অ্যান্টেনার রেঞ্জে আসবে। তখন আমি স্যাটেলাইটের অরবিটাল স্পিড অ্যান্টেনার রেঞ্জের সাথে অ্যাডজাস্ট করে দিব, যেন 24 থেকে 60টি স্যাটেলাইট এই অ্যান্টেনা দিয়ে অ্যাক্সেস করা যায়। 18 ঘন্টা মানে অনেক সময়, ততক্ষণে অন্যান্য কাজ ছেড়ে নেওয়া যাক। রাফি কিবোর্ডে হাতে চালায়। পিকাচুর মাধ্যমে খুব সহজেই এনএসসির সার্ভার অ্যাক্সেস করে ফেলে রাফি, যেন গরম ছুরি দিয়ে মাখন কেটে ফেলার মতো সহজ। কিন্তু এই এনএসসির ফায়ারওয়াল এবং সিস্টেম আপগ্রেড রাফিরই করা। তারপরেও পিকাচুকে এত সহজে ফায়ারওয়াল ফোটা করে ফেলতে দেখে রাফি কিছুটা মনক্ষুণ্ণ হলেও পিকাচুর ক্ষমতা রাফিকে অভিভূত করে দেয়। কারেন্সি চুরির পুরাতন ইনভেস্টিগেশন রিপোর্ট খুঁজতে লাগলো এনএসসির সার্ভারে। পিকাচু রাফিকে সাহায্য করার জন্য বলল, I can scan the whole system 100,000 times faster than you, may I? রাফি কিছুটা ভেবে নিজের ইনভেস্টিগেশন রিপোর্টের ডেটা জানিয়ে শর্ট করে দিল পিকাচুর সার্চ ইঞ্জিনে। তারপর পারমিশন দেয় সার্চ করার। 5 সেকেন্ডের ভিতর রাফিকে রিপোর্ট জানায় যে ওই টাইমের কোনো পিয়ন ফাইল নেই, কিন্তু সেম নামের একটা মডিফাইড ফাইল রয়েছে।
রাভি পারমিশন দিল ফাইলটা ওপেন করার। পিকাচু ফাইলটা ক্লোন করে এনে ওপেন করলো। ক্লোন করার কারণে ওই ফাইলের অরিজিনাল রেকর্ডস এবং এডিট হিস্ট্রিও চলে আসে। সাথে রাভি ফাইলটা চেক করতে শুরু করে আর মোটামুটি অবাক হতে থাকে। রাফির দেওয়া রিপোর্টে বাজেয়াপ্ত করা হয়েছে আর সেখানে নতুন রিপোর্টটা পেশ করা হয়েছে। কারণ রাভি যে সব ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট ইনভেস্টিগেশন রিপোর্টে জমা দিয়েছিল সেগুলো নাকি কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এই কেসের ইনভেস্টিগেশন পূর্ণ করার জন্য যে 10 সদস্যের ট্রান্সফোর্স গঠন করা হয়েছিল তারা তাদের রিপোর্টটা পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে রাফি জমা দেওয়া ইনভেস্টিগেশনের কোনো ভিত্তি নেই। রাফি ভাবতে থাকে সৎভাবে কাজ করতে চাইলে এরা কেউই রাফিকে বাঁচতে দেবে না। রাফি নিজের অরিজিনাল রিপোর্টটি প্রধানমন্ত্রীর ইমেইলে পাঠিয়েছিল, তাই অরিজিনাল রিপোর্টটা সেখানেই পাওয়া যাবে হয়তো। পিকাচু, আমার মেইল আইডি সিকিউর করো আর চেক করো যে কেউ আইডিটা সার্ভিলেন্সে রেখেছে কিনা। Pika Pika, searching email ID part, checking for your surveillance. Please the surveillance found email ID secure. সার্ভিলেন্সের ডিটেলস শো করো। Pika, ID registered to the NASA director and another is unavailable. রাফি বুঝতে পারে যে অন্যটা মাফিয়া। রাফি ইমেল অ্যাক্সেস করে, সেখানে সেন্ড আইটেম থেকে নিচের ইনভেস্টিগেশন রিপোর্টটা ডাউনলোড করে আর ইমেলটা ডিসেবল করে দেয়। পিকাচু, এই ডাউনলোডেড ফাইলের ইনফরমেশন অ্যানালাইসিস করো আর ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা কোথায় গেল সেটা খুঁজে বের করো। It will be done. Accessing new file. Acquiring information. Bank record found. Accessing bank logs. রাফি দেখতে থাকলো পিকাচু একই সাথে রিলেটেড সবগুলো ব্যাংকের সার্ভারটা হ্যাক করে, অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হিস্ট্রিও বের করে। আরও কিছু নতুন করে অ্যাকাউন্টের নাম পাওয়া গেল। বর্তমানে টাকাগুলো কোনো ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে আছে তার লিস্ট তৈরি করলো পিকাচু। Investigation report complete. পিকাচু মনিটরে একটা অ্যামাউন্ট দেখালো যেটা চুরি যাওয়া অ্যামাউন্টের কাছাকাছি। সব টাকা তো এখানে আছে, তাহলে টাস্ক ফোর্স কি কাজ করলো? পিকাচু, প্রতিটা অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও যেন কেউ পরবর্তী ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত টাকা তোলা বা ট্রান্সফার করতে না পারে। Freezing bank accounts. All list bank accounts are freezed. Contact all the press of my country. I will transfer this evidence to them first. Let's see what the media can do. Contact all media. Transferring message. Waiting for response 75%. Media responded. Good enough. I am going to show this evidence to the whole world. Preparing the evidence. Disclosing in 3 to 1. Evidence disclosed to 75 media. And এটাই এনাফ না পিকাচু, মডিফাইড ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে টাস্ক ফোর্স মেম্বারদের ডিটেলস নাও আর তাদের ইনভেস্টিগেশন টাইমে তাদের সাথে উল্লেখযোগ্য কি কি হয়েছিল তা চেক করো। Identifying 10 members. Acquiring personal information. পিকাচু, আমার ইনভেস্টিগেশন রিপোর্টের অপরাধী আর তাদের সহযোগীদের সাথে যোগসূত্র আছে কিনা তাও ক্রস ম্যাচিং করো। রাফি অ্যানালাইসিসের কাজগুলো মনিটরে দেখতে থাকে। ক্রস ম্যাচিং অ্যানালাইসিসের জন্য সব ধরনের পাবলিক এবং প্রাইভেট রেকর্ড চেক করছে পিকাচু। এই পুরো কাজ করার জন্য পিকাচুকে প্রতি সেকেন্ডে কয়েকশো সার্ভার অ্যাক্সেস করতে হচ্ছে, যার অধিকাংশই ইনক্রিপ্টেড এবং হ্যাক করতে বেশ বেগ পাওয়ার কথা। কিন্তু পিকাচুর কাছে কোনো এনক্রিপশনই কোনো বাধা নয়। ভয়ঙ্কর গতিতে কাজ চলছে পিকাচুর। Analysis complete. রাফি মনিটরে দিকে তাকায় অ্যানালাইসিস রিপোর্ট দেখার জন্য। এদের সবার ইনভেস্টিগেশনের রিপোর্ট এক রাতে পরিবর্তন করা হয়েছে। তারা তাদের ইনভেস্টিগেশনের রিপোর্ট ঠিকঠাকই করেছিলেন, কিন্তু ফাইল রিপোর্টে জমা দেওয়ার আগে রাতে পুরো রিপোর্টটা বদলে দেওয়া হয়েছিল। সবার পার্সোনাল কম্পিউটার অ্যাক্সেস করে ইনভেস্টিগেশন চলাকালীন ফলো আপ রিপোর্টগুলো সংগ্রহ করে পিকাচু, কিন্তু কী কারণে তারা তাদের ফাইনাল রিপোর্টটা বদলালেন তাও অচেনা। পিকাচু, এই শেষ দিনে রিপোর্ট বদলানোর কি কারণ হতে পারে? পিকাচুর সম্ভাব্য অপশনগুলো তুলে ধরে রাভির সামনে, যার মধ্যে হুমকি, কিডন্যাপ, ঘুষ সহ আরও বেশ কিছু অপশন রয়েছে। রাভি পিকাচুর সাথে মিলে সম্ভাব্য অপশনগুলো ক্রস ম্যাচিং করতে লাগলো। পিকাচু একটা সাজেশন দিল ক্রস ম্যাচিং চলাকালীন অবস্থায়। কেন ওই 10 সদস্যের কাছে সরাসরি জিজ্ঞাসা করছি না? উই শুড আস্ক ডাইরেক্টলি।
নট এ ব্যাড আইডিয়া, কিন্তু তারা কেন আমাকে সবকিছু ঠিকঠাক বলবে? ডিসক্লোজড ইনভেস্টিগেশন রিপোর্ট অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেল টেলিকাস্ট করেছে আর বিভিন্ন মহলে প্রশ্ন তুলেছে, যা দেখে ট্রান্সফোর্সের 10 সদস্যরা নিজেদের ভেতর কথা বলার জন্য একখানে জড়ো হয়েছে। ফোন লোকেশনে তাদের মাঝে থাকা দূরত্ব বলছে তারা এখন একটা রুমের ভেতর আছে। তাহলে তাদের যে কোনো একজনকে কল করে তাদের সাথে কথা বলা যাক। পিকাচু, টাস্ক ফোর্স প্রধানের নাম্বার সিকিউর করে কানেক্ট করো। কানেক্টিং। হ্যালো, এইচ বলছি। হ্যালো এইস, আমি রাফি বলছি। দয়া করে ফোনটা স্পিকারে নেবেন প্লিজ, আপনাদের সবার সাথে কথা বলতে চাই। এই ফোনকে স্পিকার নেয় আর রেকর্ডিংয়ের চেষ্টা করে, কিন্তু পিকাচু আগে থেকেই সেই সিস্টেমটা অফ করে দিয়েছিল।